কমার্সের শিক্ষার্থীদের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী একটা আতঙ্কের বিষয়। অনেক শিক্ষার্থী আছে ব্যাংক সমন্বয় বিবরণী মুখস্থ করে, কেউ বা ডেবিট ক্রেডিট করে, কেউ বা ব্যাংক সমন্বয় বিবরণী স্কিপ করে, এই অধ্যায়টা তারা পড়েই না। তো সে সকল শিক্ষার্থীদের জন্য আজকে ব্যাংক সমন্বয় বিবরণী আমি মাত্র 1 ঘন্টা বা 40 মিনিটে ইনশাল্লাহ আজকে অনেক অংশ শেষ করে দেওয়ার চেষ্টা করব, একদম খুব সহজভাবে, কোনো প্রকার মুখস্থ ছাড়াই। তো পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেব, পড়াশোনা করতেছি হিসাব বিজ্ঞান নিয়ে। সো আমরা ক্লাসটি শুরু করে দেই। সো প্রথমেই ক্লাসের শুরুতে একটা কথা বলবো, যারা যারা জয়েন করেছো, কে কোন জায়গা থেকে জয়েন করেছো একটু জানাই দিবা, আর ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবা যাতে তোমাদের আরো বন্ধু বান্ধব আমাদের সাথে যুক্ত হয় ক্লাসটি, এই সুন্দর ক্লাসটি তারা যাতে করতে পারে। সো ক্লাসটি আমরা তাহলে শুরু করে দেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়তেছি ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথমেই আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন দেই যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী নাকি ব্যাংক? তোমরা একটু আমাকে এটা জানাবা যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী 1 নম্বরে, আমানতকারী 2 নম্বরে ব্যাংক। আমি একটা কোশ্চেন লিখেছি যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন, আমানতকারী নাকি ব্যাংক প্রস্তুত করেন? তো তোমরা যারা যুক্ত হয়েছো একটু জানাই দিবা যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণীটা কে প্রস্তুত করেন। আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন আমানতকারী। কে প্রস্তুত করেন? আমানতকারী। কিন্তু ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন? এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন? ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন? 1 আমানতকারী, 2 ব্যাংক। আমি 2টা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি ক্লাসের শুরুতেই। এই 2টা কোশ্চেন যদি তোমরা আনসার দিতে পারো আমি বুঝবো যে হ্যাঁ তোমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে কতটুকু ধারণা আছে। তো যদি উত্তর দিতে না পারো তার মানে আমি ধরে নেব যে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে খুবই লেকিংস আছে। তার মানে আমি বুঝে নেব যে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে একটু হলেও সমস্যা আছে। কোনটা দেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু আমাকে জানাই দেবা যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন আর ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন। একটু আমাকে দ্রুত জানাই দাও, আমরা ক্লাসটি শুরু করে দেব। ক্লাসের শুরুতেই একটি প্রশ্ন দিয়েছি যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? একটু ক্লাসের শুরুতেই আমাকে জানাই দাও যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণীটা কে প্রস্তুত করেন। আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী এবং ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে? ব্যাংক। ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক। ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক। তাহলে এই দুটি কোশ্চেন যদি আমরা পেরে যাই তাহলে আমরা আবার স্লাইডে চলে যাই, মূল স্লাইডে আমরা আবারও দেখব। এখানে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ইনশাআল্লাহ একটি ক্লাসে শেষ করার চেষ্টা করব। ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি? অনেকেই আমরা জানি যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি। ব্যাংক সমন্বয় বিবরণীটা হলো যে ব্যাংক একটি কাজ করেছে, আমানতকারী জানে না, আমানতকারী একটা কাজ করেছে, ব্যাংক জানে না। এই যে একটা গরমিল সৃষ্টি হয়, এই গরমিলের কারণে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে হয়। তো তাহলে আমরা বুঝতে পেরেছি যে ব্যাংক সমন্বয় বিবরণীটা কেন করা হয়। কেন বলতো ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়? ব্যাংক একটি কাজ করেছে, আমরা জানি না, আমরা একটি কাজ করে রেখেছি, ব্যাংক জানে না। এই যে সমস্যাটা, এই সমস্যা থেকে আমাদেরকে বাহির হওয়ার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয়। একটু দাঁড়াও।
তো তাহলে আমরা যেটা দেখলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? ব্যাংক সমন্বয় বিবরণী আমানতকারী প্রস্তুত করেন। কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কেন প্রস্তুত করা হয়? কারণ আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক একটা কাজ করেছেন, আমরা জানি না, আমরা একটা কাজ করেছি, ব্যাংক জানে না। এই কারণেই আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা মূলত প্রস্তুত করে থাকি। তাহলে আমরা এখানে যদি একটু দেখি যে আমাদের এখানে লিখাই আছে যে নগদান বই একটি কাজ করেছে, ব্যাংক জানে না, ব্যাংক একটি কাজ করেছে, নগদান বই জানে না। এই কারণেই আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণীটা করে থাকি। তাহলে এরপর দেখি কি আছে, যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী বা নগদান বই। আমরা একটু আগেই যেটা দেখলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আমানতকারী বা নগদান বই। কিন্তু ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ। তাহলে আমরা যেটা জানলাম এই ক্লাসের শুরুতেই আমরা যেটা শিখেছি যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী, কিন্তু শুধু ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে? নগদান বই। শুধু ব্যাংক বিবরণী প্রস্তুত করে নগদান বই। আশা রাখতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরের একটা কোশ্চেনে চলে যাব। এখানে লেখা আছে যে আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আমরা জানি আমাদের যে ব্যাংক সমন্বয় বিবরণী আছে এটা কোন নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এরপর আমরা দুইটা জিনিস দেখব, দুটা যমজ ভাই দেখবো এবং দুটা যমজ বোন দেখব। আমরা কি দেখবো বলতো? দুইটা যমজ ভাই এবং দুইটা যমজ বোন দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো যমজ ভাই কি কি, একটা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, আর একটা আছে ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। তার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। যদি এই দুটো কথা লেখা থাকে তাহলে আমরা কি করব বলতো? তাহলে আমরা ব্যাংকের সাথে মিলবো। কার সাথে মিলবো? ব্যাংকের সাথে মিলবো। কি মিলবো একটু পরে আমি তোমাকে মানে দেখাবো। তার আগে এতটুকু মাথায় রাখো যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এই দুটি কথার যে কোনো একটা কথা যদি আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাই তাহলে আমরা ব্যাংকের সাথে মিলবো। আমি আবারও বলি, একটু শোনো। যমজ ভাইয়ের ক্ষেত্রে আমরা ব্যাংকের সাথে মিলবো। যমজ ভাই কারা কারা? এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এই দুটো কথার একটা যদি আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাই তাহলে ব্যাংকের সাথে মিলবো। কিভাবে মিলবো, কি মিলবো একটু পরে আমরা সেটা দেখতে পাবো। হ্যাঁ, এরপর আমাদের আছে যমজ বোন। যমজ বোনের মধ্যে কি কি আছে? একটা আছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, আর একটা আছে ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। কি কি আছে? নগদান বই বা অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, আর হলো ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। এই দুটো যদি থাকে তাহলে কার সাথে মিলবো? নগদের সাথে মিলবো, নগদানের সাথে মিলবো। আর এই দুটো থাকলে কার সাথে মিলবো? ব্যাংকের সাথে মিলবো। এই দুটো থাকলে আমরা মিলবো ব্যাংকের সাথে, আর এটা নিচে দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে আমরা কি করব? নগদানের সাথে মিলবো। আশা রাখতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, কি মিলবো এটা আমরা পরে দেখবো। তোমরা শুধু প্রথমে এইটা মাথায় রাখো যে যমজ ভাই যদি আমরা দেখতে পাই, যমজ ভাই কে কে? এই যে নগদান বই আর ব্যাংক বা পাস বই, এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা আমরা খুঁজে পাই তাহলে ব্যাংকের সাথে মিলবো। আবার পরের দুইটার মধ্যে যদি আমরা যে কোনো একটা প্রশ্নের মধ্যে প্রথম লাইনেই দেখতে পাই তাহলে আমরা নগদের সাথে মিলবো। তো তাহলে আমরা শুরুতেই দুটো ইনফরমেশন জানলাম। এই দুটো ইনফরমেশন যদি তুমি মনে রাখতে না পারো আমরা আসলে ব্যাংক সমন্বয় বিবরণী করতে পাবো না। কি বলেছি? যে এই দুইটা লিখা যমজ ভাই মানে এই দুইটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এই দুইটা কথা যে কোনো একটা কথা যদি আমাদের প্রশ্নের শুরুতে লেখা থাকে তাহলে আমরা ব্যাংকের সাথে মিলবো। কি মিলবো এটা পরে বলতে চেয়েছি। আবার যমজ বোন থাকলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে আমরা আবার কার সাথে মিলবো? নগদের সাথে মিলবো। কিভাবে মিলবো একটু পরেই তোমরা সেটা বুঝে যাবা। কিভাবে মিলবো এটা তোমরা একটু পরে বুঝে যাবা।
আচ্ছা, এবার চেক ইস্যু শিখব। চেক ইস্যু পাওয়ার একমাত্র আমানতকারী বা নগদান বই। তাহলে চেক ইস্যু করতে পারে কয়জন? একজন। চেক ইস্যু করতে পারে কয়জন বলেন তো? একজন। তাহলে একটা চেক ইস্যু করা মানে কি? এখন ইস্যু জিনিসটা কি, অনেকেই এই জিনিসটা বুঝবে না, যেখানে যে ভাইয়া ইস্যু কথা আছে, এই ইস্যু জিনিসটা কি? ইস্যু জিনিসটা হলো যে কাউকে একটা জিনিস দিয়ে দেওয়া। কি দিয়ে দেওয়া? চেক দিয়ে দেওয়া। যেহেতু এখানে চেকের কথা বলা আছে, এই যে দেখেন এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, চেকের কথা বলা আসে, যে চেক ইস্যু করছে। কি ইস্যু করছে? চেক ইস্যু। আমি বললাম যে ইস্যু মানে দিয়ে দেওয়া, তাহলে কি দিয়ে দেওয়া? যেহেতু চেক ইস্যু করছে তার মানে চেক দিয়ে দিছে। তাহলে চেক কি করছে? দিয়ে দিছে। ইস্যু মানে কি? দিয়ে দেওয়া। লিখে নাও, ইস্যু মানে একটা জিনিস দিয়ে দেওয়া, এটা বুঝায়। আরো অনেক কিছু বোঝা, আমরা সেই দিকে যাব না, শুধু আমরা মূল থিমটা এখান থেকে নেব। ইস্যু মানে একটা জিনিস দিয়ে দেওয়া। তাহলে চেক কি করে দিয়ে দেয়? কে দিয়ে দেয়? আমানতকারী বা নগদান বই। এখন আমানতকারীকে নগদান বইকে একটু পরে বলবো, জাস্ট তুমি এই ইনফরমেশনটা লিখে নাও যে চেক ইস্যুর একমাত্র পাওয়ার আমানতকারী বা নগদান বই। তাহলে চেক ইস্যু একজনই করতে পারে, দুইজন কখনো করতে পাবে না। একজন চেক ইস্যু করে, সেটা হলো আমানতকারী বা নগদান বই। এরপর আছে চেক ইস্যু করা হয় পাওনাদারকে। এই যে আমরা যে চেকটা ইস্যু করলাম, চেকটা ভাই আমরা কাকে ইস্যু করলাম? পাওনাদারকে ইস্যু করলাম। তাহলে এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পাইলাম। চেক ইস্যু করা, চেক ইস্যুর পাওয়ার কয়জনের? একজনের। একজন মাত্র চেকটা ইস্যু করতে পারে। ইস্যু মানে কি? দিয়ে দেওয়া। কি দিয়ে দেওয়া? চেক দিয়ে দেওয়া। আর চেকটা দিয়ে দেওয়া হয় কাকে? পাওনাদারকে। আশা রাখতেছি তোমরা এই ইনফরমেশনটুকু মাথায় রাখতে পাবা। এরপর আমাদের আছে চেক জমা। কি আছে ভাইয়া? চেক জমা। তো শিক্ষার্থীরা, চেক জমা দিতে পারে কয়জন? দুইজন। কয়জন? দুইজন। চেক জমা দেওয়ার অধিকার রাখে কয়জন? দুইজন। কে কে? একটা হলো আমানতকারী, আর একটা হলো দেনাদার। একটা হলো নগদান বই, একটা হলো দেনাদার। আমরা একটু আগে দেখে আসলাম এই যে আমানতকারী বা নগদান বই, এই আমানতকারীর বইয়ের নামেই হলো নগদান বই। আমানতকারীর বইয়ের নাম নগদান বই। আমরা একটু পরে এগুলো বুঝবো। তার আগে তোমরা এই এমসিকিউ গুলো এমনি বুঝে নাও যে চেক জমা দিতে পারে দুইজন। কে কে? একটা হলো নগদান বই, আর একটা হলো দেনাদার। একটা হলো নগদান বই, আর একটাকে দেনাদার। এই দুইজন চেকটা কি করতে পারে? জমা দিতে পারে। তাহলে আমরা শিখলাম কি কি? দুটা জিনিস শিখলাম। চেক ইস্যু করতে পারে একজন, চেক ইস্যু করতে পারে একজন, চেক জমা দিতে পারে দুইজন। ইস্যু মানে কি? দিয়ে দেওয়া। তাহলে যদি আমরা চেক ইস্যু করি, তার মানে চেক ইস্যু করা মানে কি? চেকটা দিয়ে দেওয়া। কারণ আমি একটু আগে বললাম ইস্যু মানে দিয়ে দেওয়া। লিখে নাও, ইস্যু মানে দিয়ে দেওয়া। কি দিয়ে দেওয়া? চেক দিয়ে দেওয়া। এরপর আমরা যেটা শিখলাম যে চেক জমা দিতে পারে কয়জন? দুইজন। কে কে? একটা হলো আমানতকারী বা নগদান বই, আর একজনকে বলতো দেনাদার বা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব তোমার হিসাবে টাকা পয়সা জমা দিতে পাবে। এই দুইজন কি করে বলতো? আমাদের ব্যাংকে টাকা জমা দিতে পাবে। এর বাইরে আর কেউ টাকা জমা দেবে না। তাহলে আমরা দুইটা জিনিস খুব ভালো মতনই মনে রাখবো। যদি যদি কেয়ামতো হয়ে যায়, এটা মাথায় রাখবা, চেক ইস্যুর পাওয়ার, চেক ইস্যুর পাওয়ার মাত্র একজনের আছে। চেক ইস্যুর পাওয়ার কয়জন? একজন। যদি কেয়ামত হয়ে যায় তারপরেও চেক ইস্যুর পাওয়ার একজনের থাকবে। কে সেটা? আমানতকারী বা নগদান বই। এটা কিন্তু ভুলে যাবা, এই কারণে বারবার বলতেছি, 1 মিনিট থেকে মনে হয় এটাই বলতেছি যে চেক ইস্যুর পাওয়ার মাত্র একজন। এটা কিন্তু মনে থাকবে না, ভুলে যাবা। ইস্যুর পাওয়ার একজন। কেয়ামত হয়ে গেলেও চেক ইস্যুর পাওয়ার একজন। কে সেটা? আমানতকারী বা নগদান বই। আর চেক জমা দিতে পারে কয়জন? চেক জমা দেওয়ার পাওয়ার আছে দুইজনের। একটা নগদান বই আর একটা দেনাদার। একটা নগদান বই আর একটা দেনাদার। কেয়ামত হয়ে যাবে তারপরেও এই দুটো চেঞ্জ হবে না। কি কি? নগদান বই আর দেনাদার জমা দিতে পারে। আশা রাখতেছি তোমরা এবার একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এখন তোমরা বলতে পারো ভাইয়া যে এখানে এই যে ইস্যু বললেন, চেক ইস্যু বললেন, চেক জমা বললেন, এগুলো জিনিসটা কি? এগুলো মূলত কি ঘটতেছে? এগুলো কি ঘটতেছে এবার সেই বিষয়টা একটু তোমরা দেখে নাও। এগুলো মূলত কি ঘটতেছে সেই বিষয়টা এবার আমরা দেখবো, যে আসলে চেকটা জমা দেই আমরা কোথায়, আবার চেকটা আমরা ইস্যু করলাম কোথায়। এই বিষয়গুলো এবার একটু ঝামেলাটা ক্লিয়ার করে আসি। একটু মনোযোগ দিতে হবে, তা না হলে এই ঝামেলাটা থেকেই যাবে আমাদের। তারা ঝামেলাটা থেকেই যাবে। একদম নিউট্রাল, মাথাটা একদম নিউট্রালে নিয়ে আসো। নিউট্রালে নিয়ে এসে সবকিছু ভুলে যাও। আমার কথা একদম বাইবেলের মতো বিশ্বাস করে নাও, ধরে নাও যে এর বাহিরে আর ব্যাংক সমন্বয় বিবরণী কোনো কিছু নাই। এতক্ষণ থেকে যা বলেছে যদি নাও মনে থাকে, এই কথাটুকু একটু মনোযোগ সহকারে দেখো।
আমরা এখানে একটা ব্যাংক যদি অঙ্কন করার চেষ্টা করি, ধরে নিলাম এটা একটা ব্যাংক, এটা একটা কি বিতে ব্যাংক। আর এই যে এখানে আমি একজনকে অঙ্কন করলাম, এটা ধরে নাও তুমি, যে দেখতেছো তুমি, তাহলে এটা তুমি আর এটা হলো ব্যাংক। তাহলে এই তুমি ধরে নাও ব্যাংকের কাছে গেলা, ব্যাংকের কাছে গিয়ে বললা যে আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো ব্যাংক তখন কি করলো, তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিল। কি খুলে দিল? অ্যাকাউন্ট খুলে দিল। ধরে নাও এখানে তোমার বন্ধু রহিম আছে, রহিম কি করলো, রহিমের কাছেও কিছু টাকা পয়সা আছে, তার এখন ব্যাংকে টাকা রাখা লাগবে, তার এখন অনেক টাকা। এই কারণে সেও গেল, কোথায় গেল বলো তো? ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে কি করলো, সেও ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুললো। তাহলে তুমিও ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুললা, রহিমও ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুললা। ধরে নাও আরো এক্স ওয়াই জেড, ধরে নাও আরো হাজার হাজার মানুষ, তারা কি করতেছে, ব্যাংকে যাচ্ছে, অ্যাকাউন্ট খুলতেছে। তাহলে অসংখ্য মানুষ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে। হ্যাঁ, অসংখ্য মানুষ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে। এই যে অসংখ্য মানুষ যে ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, প্রত্যেক জনেরই কিন্তু দুইটা করে হিসাব আছে। কয়টা করে হিসাব? দুইটা করে হিসাব। আবারও শুনো, দেখো তুমিও গিয়ে ব্যাংকে হিসাব একটা অ্যাকাউন্ট খুললা, এও গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, এও গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, এও গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুললো। কিন্তু এর অ্যাকাউন্টের টাকা কি কখনো এই তোমার বন্ধুর অ্যাকাউন্টে দিবে? না, এর অ্যাকাউন্টের টাকা এর অ্যাকাউন্টেই ব্যাংক যোগ করবে, এর অ্যাকাউন্টের টাকা এর অ্যাকাউন্টেই ব্যাংক যোগ করবে, এই বন্ধুর অ্যাকাউন্টের টাকা এই বন্ধুর অ্যাকাউন্টেই ব্যাংক যোগ করবে, অন্য কারো অ্যাকাউন্টে কিন্তু যোগ করবে না। হ্যাঁ, যোগ করবে না। তাহলে যেহেতু একজনের টাকা আর একজনের অ্যাকাউন্টে যোগ করবে না, তারপরেও গরমিল হয়। কেন গরমিল হয় একটু দেখো। এখানে গরমিল হওয়ার কারণটা হলো, কারণ এখানে আমাদের ব্যাংক বই দেয় দুইটা। কয়টা বই দেয় বলো তো? দুইটা বই দেয়। এই যে যখন প্রত্যেক জনেই গিয়ে অ্যাকাউন্ট খুললো না, সবাইকে কয়টা করে বই দিচ্ছে একটু আগে বললাম? দুইটা বই। একটা হলো নগদান বই, আর একটা হলো ব্যাংক বই বা পাস বই। ব্যাংক বই বা পাস বই। নগদান বই আর এক নাম হলো আমানতকারীর বই। তাহলে আমরা এখানে দুইটা ইনফরমেশন শিখেছি। না, কিছু না বুঝলে সমস্যা নাই, এখন থেকে বুঝো, তারপরেও বুঝবা। আমি বলেছি যে তুমি যখন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুললা, তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, ব্যাংক দুইটা বই দিবে। একটা বই ব্যাংকের কাছে রেখে দিবে, আর একটা বই তোমার কাছে থাকবে। তাহলে তোমার কাছে যে বইটা থাকবে সেটা বই কোনটা? এই যে এইটা বই, এই যে নগদান বই বা আমানতকারীর বই। এই বইটা কার কাছে থাকবে? তোমার কাছে থাকবে। এই বইটা তুমি বাসায় নিয়ে আসতে পাবা। কখন টাকা জমা দিলা সেগুলো লিখবা, কখন টাকা উত্তোলন করলা সেগুলোও লিখতে পাবা। আর এই যে পরের যে বই আছে, পরের বইটাই বলো তো কে লিখবে? এই যে ব্যাংক লিখবে। পরের বইটাই ব্যাংকের কাছে এই বইটাই লিখে দেবে, ব্যাংক সেটা লিখবে। তো তাহলে প্রথম বইটা তুমি নিয়ে এসে তুমি লিখবা, পরের বইটা ব্যাংক লিখবে। তো এখন ব্যাংক ধরে নাও একটা টাকা লিখেছে, তুমি একটা টাকা লিখো নাই, তাহলে একটা গরমিল সৃষ্টি হবে। অথবা ব্যাংক একটা টাকা, নগদ একটা টাকা, তুমি একটা টাকা লিখেছো, নগদান বইটা তুমি একটা টাকা লিখেছো, ব্যাংক সেটা লিখে নাই, তাহলে একটা টাকার সমস্যার সৃষ্টি হবে, পার্থক্য সৃষ্টি হবে। এই যে পার্থক্য সৃষ্টি হলো, এই পার্থক্যটা আমরা কি করবো বলতো? সমন্বয় করব, পার্থক্যটাকে আমরা সমাধান করব, দুইটা টাকায় ব্যালেন্স করব। এই ব্যালেন্সিং এর কাজটাই হলো কে করে? ব্যাংক সমন্বয় বিবরণ। তো তাহলে আমরা যেটা দেখলাম যে নগদান বই বা আমানতকারী কি করে, এই আমানতকারীর কাছে কোন বই থাকে? নগদান বই বা আমানতকারীর বই আমানতকারীর কাছে থাকে। ব্যাংক বই বা পাস বই কার কাছে থাকে? ব্যাংকের কাছে থাকে। তাহলে এবার আসুন, আচ্ছা এখানে আর একটা জিনিস বুঝায় রাখি। তাহলে এটা আমাদের কি ছিল? ব্যাংক ছিল। তাহলে তুমি কি করলা? ধরে নাও এটা তো তুমি কি করলা? ব্যাংকে গিয়ে 20,000 টাকা জমা দিলা। কত টাকা জমা দিলা? 20,000 টাকা জমা দিলা। এই যে তুমি গিয়ে ব্যাংকে 20,000 টাকা জমা দিলা, তাহলে ব্যাংকেও টাকা বৃদ্ধি পেলো। আবার তোমার একজন বন্ধু বা প্রাপ্য হিসাব, সেও গিয়ে ব্যাংকে টাকা জমা দিল। ধরে নাও একজন দেনাদার ছিল, সে গিয়ে ব্যাংকে টাকা জমা দিল, তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেলো। তাহলে যা টাকা জমা দেয় কিন্তু দুইজন, আর টাকাটা চেক ইস্যু করে কয়জন? একজন। আশা রাখতেছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। না বুঝলে বাকি স্লাইড গুলো দেখো, আশা রাখতেছি তোমরা বুঝে যাবে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি একটা ম্যাথের ক্ষেত্রে ম্যাথে চলে যাই, তাহলে বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আমরা শিখেছিলাম কি? বই কয়টা? দুইটা। একটা হলো আমানতকারী বই বা নগদান বই, আর একটা কি বলতো? পাস বই বা ব্যাংকের বই। তাহলে আমানতকারীর বইটাকে আমি লিখলাম, আমানতকারী যে বইটা আছে সেটাকে আমি লিখলাম আমানতকারীর বইয়ের আর নাম কি? নগদান বই।
নগদান বই। তাহলে এই যে এইটা একটা বই, আর একটা কি পাস বই বা ব্যাংকের বই, পাস বই, এটা একটা বই। এখন আমি কি কাজ করলাম, এখানে 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 একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এই দুইটা দাগের এই মাঝে আমি আর একটা দাগ দিলাম, এখানে আর একটা দাগ দিলাম। দেখো মনোযোগ দাও, বুঝে যাবা, খুব মনোযোগ দিতে হবে, তাহলে বুঝে যাবা। যারা এই যে এগুলো বুঝতেছো না, একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ বুঝে যাবা। একটা আছে নগদান বই, একটা আছে পাস বই। আমরা একটু আগে শিখলাম যে ব্যাংকে গিয়ে আমরা যখন অ্যাকাউন্ট খুলি, ব্যাংক দুইটা বই দেয়, এই যে নগদান বই, একটা পাস বই। এখন নগদান বইটা কার কাছে থাকে? আমাদের কাছে থাকে। এই বইটা কার কাছে থাকে? আমাদের কাছে থাকে, এটা আতে আমাদের। আর এই পাস বইটা কার কাছে থাকে? ব্যাংকের কাছে থাকে। এখন এই আমানতকারীর বই বা নগদান বই আর পাস বই, এই দুইটা টাকা সবসময় কি হবে বলতো? সমান হবে। আবারও শোনো, আমানতকারীর টাকা এবং পাস বইয়ের টাকা, মানে তোমার কাছে যে বইটা থাকবে, ব্যাংকের কাছে যে বইটা থাকবে, দুইটা বইয়ের টাকা সবসময় কি হবে? ব্যালেন্স হবে, সমান হবে। এই কারণে আমি ধরে নিলাম এইটা একটা দাগ দিলাম, এটা একটা দাগ দিলাম। এই দাগের দেখো এখানে একটা আমি গোল চিহ্ন দিছি, এখানে একটা গোল চিহ্ন দিছি। এই গোল চিহ্ন দুইটা কি সমান আছে না ভাইয়া? এই গোল চিহ্ন দুইটা কিন্তু একদম জায়গা মতো আছে। কোনো কারণে যদি এই চিহ্নটা উপরে চলে যায়, কোনো কারণে এই চিহ্নটা ধরেন উপরে চলে গেছে, তাহলে কি এই চিহ্ন আর এই চিহ্ন কি সমান জায়গায় আছে? নাই। বুঝতেছো না? আমি এইটা একটু এখানে আনি, তাহলেই বুঝতে পাবা। এই যে এখানে ওই দাগটা দিলাম, এখানে এই দাগটা দিলাম। এবার আমি কি করলাম, এবার আমি আবারও এই যে এখানে একটা মাঝ বরাবর একটা দাগ দিলাম, এখানে মাঝ বরাবর দাগ দিলাম। এই যে দাগ দুইটা, এই গোল্লা দুইটা কি সমান সমান জায়গায় আছে না? সমান সমান জায়গায় আছে। কোনো কারণে ধরে নাও ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে কি হয়? এই যে টাকাটা বেড়ে যায়, উপরে গেলে টাকা প্লাস হয়, উপরে গেলে টাকাটা প্লাস হয়, উপরে গেলে টাকা প্লাস হয়, নিচে গেলে টাকা মাইনাস হয়। মাইনাস হয় মানে কি? কমে যায়। তাহলে কোনো কারণে ধরে নাও টাকাটা বৃদ্ধি পেয়েছে, তার মানে উপরে গিয়েছে। তাহলে নগদান বইয়ের টাকা এখানে, তোমার ব্যাংকের টাকা এখানে, এই যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে না? ঝামেলা সৃষ্টি হয়েছে। এই যে ঝামেলাটা সৃষ্টি হলো, এই ঝামেলাটাকে আমাদের সমাধান করতে হবে। এই কারণে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। তাহলে এখন আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে কখনো ব্যাংকের সাথে মিলতে হবে, কখনো নগদের সাথে মিলতে হবে। তো এখন যদি আমি এখানে বলি যে নগদের সাথে মিলো, কার সাথে মিলো? নগদের সাথে মিলো, তাহলে কি করতে হবে বলতো? এই ব্যাংকের টাকাটা নিচে নামায় দিতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। আবারও বলি, আমাদের টাকা ছিল দুইটাই সমান, এইটা টাকা সমান ছিল। কোনো কারণে ধরে না, কোনো একটা কারণে, এরপরে তো আমাদের স্লাইড আছে, সেখানে আমরা প্রশ্ন সমাধান করব। ধরে না কোনো একটা কারণে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া মানে কি? এই যে উপর পাশে চলে যাও। তাহলে সামহাও টাকা বৃদ্ধি পেয়েছে, উপরে চলে গেছে, ব্যাংকের টাকা উপরে গেছে। এখন একটা সমস্যা সৃষ্টি হয়েছে, তোমার টাকা এখানে, ব্যাংকের টাকা এখানে। এখন গরমিলটা তো সমাধান করা লাগবে। সমাধানটা তুমি কিভাবে করবা? ওই তো ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে করবা। এখন ব্যাংক সমন্বয় বিবরণী করতে এসে তোমাকে আমি বললাম যে নগদের সাথে মিলতে হবে। নগদের সাথে কিভাবে মিলবা? এই যে নগদ হলো এটা, নগদের টাকা এখানে আছে। তাহলে ব্যাংকের টাকাটা যদি আমরা নিচে নামাই দেই, ব্যাংকের টাকাটা যদি আমরা নিচে নামাই দেই, এখান থেকে যদি এখানে আনি, তাহলেই মিলে যাচ্ছে। মানে বিষয়টা হলো দুই হাত সমান আছে। ধরে নাও এটা হলো নগদের বই, এটা হলো ব্যাংকের বই। তো কোনো কারণে আমি বললাম ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়া মানে উপরে যাওয়া। ব্যাংকের টাকা যদি বৃদ্ধি পায়, তো এখন যদি আমি বলি যে নগদের সাথে মিলো, লিখেছিলাম কি এখানে? নগদের সাথে মিলো। তাহলে নগদের হাতে এখানে, ব্যাংকের হাতে এখানে, দুইটা কি সমান আছে? নাই। এখন যদি আমাকে দুটো টাকা মিলাইতে হয়, কি করতে হবে? এই ব্যাংকের হাতটা নিচে নামাই দিতে হবে। দুইটা হাত আবার সমান হলো। আবারও দেখো, দুই হাত সমান আছে। কোনো কারণে ধরে নাও ব্যাংকের টাকা বৃদ্ধি, নগদের টাকা বৃদ্ধি পেয়েছে, এটা নগদের হাত, নগদের টাকা বৃদ্ধি পেল। এখন আমি যদি বলি যে নগদের সাথে মিলো, তখন এই হাতটা উপরে উঠাবো, ব্যাংকের হাতটা, তাহলে মিলে যায়। মানে যখন যার সঙ্গে মিলাইতে বলবে তাকে আমরা নড়াচড়া করব না। আমি আবারও বলি, যখন যার সঙ্গে মিলতে বলবে তাকে নড়াচড়া করব না। আবারও দেখো বিষয়টা, এটা বুঝলে আমরা ম্যাথে চলে যাব। দুই হাত সমান, কোনো কারণে ধরে নাও ব্যাংকে টাকা কমে গেছে, ব্যাংকে টাকা কমে গেছে। তো এখন যদি বলি যে ব্যাংকের সঙ্গে মিলো, তাহলে এই নগদের হাতটাকে আমাদের কি করতে হবে? ব্যাংকের সঙ্গে আনতে হবে, তাহলে মিলে যায়। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন যদি কোনো কারণে আবার ধর নগদ থেকে টাকা কমে গেছে, যদি নগদ থেকে টাকা কমে যায়, তাহলে এখন যদি বলি যে নগদের সাথে মিলে, তখন কি করতে হবে? ব্যাংকের হাতটা নিচে নামাতে হবে। সেম ঘটনাটা এখানে ঘটতেছে। আমরা এই যে এখানে এইভাবে একটা দাগ দিয়েছি,
দুইটা টাকা আমরা ধরে নিয়েছি সমান আছে, দুইটা টাকা এই যে সমান আছে। এখন কোনো কারণে এটা হলো নগদের বই, এটা ব্যাংকের বই। এখন কোনো কারণে ধরে না নগদে টাকা বৃদ্ধি পেয়েছে, নগদে কি হয়েছে টাকাটা বৃদ্ধি পেলো, ধরে না ওই যে এখানে গেল টাকা। তো এখন যদি আমি বলি যে ব্যাংকের সাথে মিলো, তাহলে ব্যাংকের টাকাটা তো এখানে আছে, তাহলে এই টাকাটা নিচে নামাই দিলে আমাদের ব্যাংকের সাথে মিলে যাচ্ছে। আমাদের সবসময় কাজ হচ্ছে দুই টাকা একসঙ্গে মিলানো। কার সঙ্গে মিলবো? ওই যে প্রশ্নে যার সঙ্গে মিলতে বলবো তার সঙ্গে মিলবো। না বুঝলে সমস্যা না, এবার ফাইনাল যে আমাদের একদম ইয়ে আছে সেখানে চলে যাবো, তাহলেই বুঝতে পাবা। তাহলে আমরা বোর্ড প্রশ্নে চলে যাই। এটা হলো ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেন। এটা হলো কোন সালের কোশ্চেন বলো তো? ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেন। এই কোশ্চেনটা সমাধান করলে আমরা বুঝে যাব। আমরা সর্বপ্রথম ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। প্রথমে ব্যাংক সমন্বয় বিবরণী চেয়েছে, এরপর চেয়েছে জাবেদা। তাহলে আমরা আগে খ নম্বরটা করি, জাবেদা গুলো আগে শিখি। তোমরা যারা জাবেদা পারো না, আমরা আগে জাবেদা গুলো শিখি যে আমরা কিভাবে জাবেদা করব। তাহলে জাবেদার যে আমাদের ছক আছে, তোমরা জাবেদার ছকটা দিয়ে নিবা। আমরা জাবেদার ছকটা দিলাম না। তাহলে এখানে প্রথমে করতে বলছে 7 তারিখ। কত তারিখ? 4 তারিখ করতে বলছে। 4 তারিখে কি আছে? 4 তারিখ আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। কি আছে? যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। একটু মনোযোগ দাও। আমরা আজকের এই ক্লাসে দুটো জিনিস শিখবো। ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করে সেটা শিখবো, এবং জাবেদা আমরা কিভাবে খুব জাদুকরি কৌশলে শিখতে পারি সেটা শিখবো। তাহলে এখন আমরা কি শিখতেছি ভাইয়া? জাবেদা শিখতেছি। তাহলে জাবেদার প্রথমটাই আমাদের কি আছে বলতো? জাবেদার প্রথমটাই আমাদের আছে ব্যাংক সুদ মঞ্জুর 50 টাকা। এই ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করছে কত টাকা? 50 টাকা। তাহলে দেখো তো, ব্যাংক সুদ মঞ্জুর 50 টাকা, এর জাবেদাটা কি হবে? 1 নাম্বার দিয়ে আমি লিখলাম ব্যাংক সুদ মঞ্জুর 50 টাকা। তাহলে ব্যাংক কি করেছে? সুদ দিছে। লিখে নাও, যদি কোনো কারণে টাকা বাড়ে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হয়, কোনো কারণে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হবে, আর কমলে ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে দেখলাম যদি ব্যাংকে টাকা বাড়ে ব্যাংক হিসাব হবে ডেবিট, ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তাহলে তোমরা একটু আমাকে বলবা এখানে বলবা যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা, এই লাইনটার মানে হলো ব্যাংক আমাদেরকে 50 টাকা দিয়েছে, মানে ব্যাংকের হিসাবে আমাদের 50 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংকের টাকা যদি বাড়ে তাহলে কি ডেবিট করতে বলেছি বলতো? ব্যাংকে টাকা বাড়লে কি ডেবিট করতে বলেছি একটু আমাকে জানাই দাও তো শিক্ষার্থীরা। আমি একটু আগে বললাম যে ব্যাংকে টাকা বাড়লে কি হিসাবে ডেবিট হয়, একটু আমাকে বলো তো। ব্যাংকে যদি টাকা বাড়ে কি হিসাবে ডেবিট হয়? আমি এখানে লিখে দিয়েছিলাম না, ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হয়। 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 তাহলে ব্যাংক সুদ যখন আমাদেরকে এখানে মঞ্জুর করলো, ব্যাংক সুদ যখন এখানে কি করেছে? ব্যাংক সুদ যখন এখানে কি করেছে? মঞ্জুর করলো। ব্যাংক সুদ মঞ্জুর মানে কি? আমাদের অ্যাকাউন্টে টাকাটা বাড়ে। তাহলে আমাদের অ্যাকাউন্টে কিভাবে টাকা বাড়ে? আমাদের অ্যাকাউন্টে ব্যাংকের যে আমাদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা বাড়ে। তাহলে তখন কি ডেবিট হয়? ব্যাংক হিসাব ডেবিট হয়। ব্যাংক হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে বলতো? ক্রেডিট আমাদের ওইটাই হবে যে কারণে টাকাটা বাড়ছে, তার মানে ব্যাংক সুদ হিসেবে হবে ক্রেডিট। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে দেখলাম যে ব্যাংক হিসাব কি হবে? ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কেন বলতো ব্যাংক হিসাব ডেবিট? কারণ ব্যাংক যেহেতু আমাদেরকে সুদ দিয়েছে, তার মানে ব্যাংকে টাকা বাড়ছে। ব্যাংকে যেহেতু আমাদের টাকা বাড়ছে, এই কারণে ব্যাংক হিসাব হবে ডেবিট। ক্রেডিট কি হবে? যে কারণে টাকাটা বেড়েছে সেটা হবে ক্রেডিট। প্রথম জাবেদা আমার ছিল এটা। 2 নম্বরে আমরা আবার জাবেদাতে চলে যাই। 2 নম্বর যেটা এখানে জাবেদা আছে 5 তারিখে বলছে যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। তাহলে ব্যাংক যদি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় তাহলে ব্যাংকের টাকা আমাদের কমবে। আবারও শোনো, ব্যাংক কি করছে? চার্জ ধার্য করছে। তাহলে ব্যাংক যদি চার্জ ধার্য করে ব্যাংকে আমাদের কি হয়? টাকাটা কমে যায়। ব্যাংক যদি চার্জ ধার্য করে আমাদের কি হয়? ব্যাংক থেকে টাকাটা কমে যায়। ব্যাংক যদি ধার্য করে চার্জ,
ব্যাংক আমাদের কাছ থেকে টাকাটা কেটে নেয়। তাহলে এই যে আমাদের কাছ থেকে যে টাকাটা কেটে নিল, তাহলে কি হলো বলো তো? টাকাটা বাড়লো না কমলো? বলো, তোমরা বলবা যে টাকাটা বাড়লো না কমলো? ব্যাংক যখন আমাদের কাছ থেকে টাকাটা কেটে নেয় তখন ব্যাংকে অবশ্যই টাকাটা আমাদের কমে। যে যখন ব্যাংকে টাকা কমবে তখন কি ক্রেডিট হবে বলো তো? ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তখন আমরা কি করব? ব্যাংক হিসাব ক্রেডিট করব। তাহলে ডেবিট কি করব ভাই? ডেবিট কি করব? যে কারণে টাকাটা কমেছে সেটা আমরা ক্রেডিট করব। কি কারণে কমেছে বলো তো? কমেছে এখানে ধার্যকৃত চার্জের কারণে কমেছে। তাহলে এখন লিখবো আমরা ধার্যকৃত চার্জ ডেবিট বা ব্যাংক চার্জ ডেবিট। কি লিখবো? ব্যাংক চার্জ ডেবিট। তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখলাম, যে যদি কোনো কারণে টাকা ব্যাংকে বাড়ে তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, যদি কোনো কারণে টাকা কমে তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এখানে যেহেতু আমাদের ব্যাংকে টাকা কমেছে এই কারণে ব্যাংক হিসাবে আমরা ক্রেডিট করেছি। এখন ডেবিট কি হবে? যে কারণে টাকাটা বাড়ছে সেটাই হবে আমাদের ডেবিট। তো তাহলে আমরা পরের জাবেদাটা আমরা শিখে ফেললাম। এবার তারপরে আবারও আসো 6 নম্বরে বলেছে কি ব্যাংক কর্তৃক চেক অমর্যাদাকৃত হয় ফেরত এসেছে। এটা হবে অমর্যাদাকৃত। কি হবে এটা? অমর্যাদাকৃত হয় ফেরত এসেছে। তাহলে ব্যাংক থেকে একটা চেক অমর্যাদাকৃত হয় ফেরত এসেছে। যদি এই যে অমর্যাদাকৃত কথা লেখা থাকে তার মানে বুঝি নেবা ব্যাংকে টাকা কম আছে। কি আছে? ব্যাংকে টাকা কম আছে। অমর্যাদাকৃত মানে কি বলতো? ব্যাংকে টাকা কম আছে। তাহলে ব্যাংকে যেহেতু কি আছে? টাকা কম আছে। যদি ব্যাংকে টাকা কম থাকে তাহলে আমি কি বলেছি? ব্যাংক হিসাব ডেবিট হয় না ক্রেডিট হয়? একটু বলো তো। ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হয় না ক্রেডিট হয়? ব্যাংক হিসাব ডেবিট হয় না ক্রেডিট হয়? ব্যাংকে টাকা কম থাকলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। তাহলে আমরা আবারও করব ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ডেবিট কি হবে বলো তো? যে কারণে টাকা কমছে সেটা ডেবিট। কি কারণে কমেছে? অমর্যাদাকৃত হওয়ার কারণে কমেছে। কার চেয়ে অমর্যাদাকৃত হয়? দেনাদারের চেয়ে অমর্যাদাকৃত হয়। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব হবে কি বলতো? দেনাদার বা প্রাপ্য হিসাব হবে ডেবিট। তাহলে আমরা দেখলাম যে দেনাদার হবে ডেবিট, ব্যাংক হবে ক্রেডিট। কেন বলতো ব্যাংক ক্রেডিট? চেক যদি অমর্যাদা হয় ব্যাংকে টাকা কমে যায়। ব্যাংকে যেহেতু আমাদের টাকা কমে গিয়েছে এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ডেবিট কি হবে? যে কারণে কমেছে কার চেয়ে অমর্যাদাকৃত হয়? দেনাদারের চেয়ে অমর্যাদাকৃত হয়, এই কারণে দেনাদার হবে ডেবিট। আশা রাখতেছি আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে আমাদের আবার দেওয়া আছে 7 নম্বরে এখানে কি বলেছে? দেনাদার কর্তৃক, এটা হবে কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক কি করছে? সরাসরি 5,000 টাকা জমা দিয়েছে। তাহলে দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়েছে। তাহলে দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয় টাকা বাড়ে না কবে ব্যাংকে? অবশ্যই ব্যাংকে টাকা বাড়ে। ব্যাংকে যেহেতু টাকা বেড়েছে তাহলে এবার জাবেদাটা কি হবে একটু বলো তো? 4 নম্বর জাবেদাটা একটু তোমরা বলো তো। যে দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়েছে তার ব্যাংকে টাকা বাড়লো না কমলো? ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে? যে টাকা জমা দিয়েছে সেটা ক্রেডিট, দেনাদার ক্রেডিট। আমাদের মূল থিমটাকে আমাদেরকে খুঁজে বাহির করতে হবে। আমাদের মূল থিমটা কি? আমরা যদি আমাদের মূল থিমটা খুঁজে বাহির করতে পারি তাহলেই আমাদের শেষ। তাহলে মূল থিমটা কি? মূল থিমটা হলো যে ব্যাংকে যদি টাকা বাড়ে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেনাদার কি করছে? ব্যাংকে টাকা জমা দিয়েছে। দেনাদার যেহেতু ব্যাংকে টাকা জমা দিয়েছে তার মানে কি? ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে ব্যাংক হিসাব হবে আমাদের ডেবিট। তাহলে আমরা কি করব? ব্যাংক হিসাব করব ডেবিট। এইদিকে তোমার টাকাগুলো লিখে দিবা, প্রত্যেকটা জাবেদারে যে কয় টাকা ওই কয় টাকা লিখে দিবা। তাহলে ক্রেডিট কি হবে? দেনাদার হিসাব ক্রেডিট। জাবেদা আমাদের শেষ। আমাদের প্রত্যেকটি জাবেদায় এরকম হবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ। আশা রাখতেছি তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছো। জাবেদাগুলো বুঝতে পেরেছো কিনা একটু জানাই দেবা। আমরা এরপরও পরবর্তীতে আমরা আবার চলে যাব। আশা রাখতেছি তোমরা জাবেদাগুলো খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা
একদম সরাসরি ম্যাথে চলে যাবে, আমাদের যে ম্যাথটা করা কথা আর কি, ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণী এখন আমরা প্রস্তুত করব। আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর একটা কি থাকে, ছক থাকে। ব্যাংক সমন্বয় বিবরণী তেমন কোনো ছক নেই। ব্যাংক সমন্বয় বিবরণী এরকম একটা ছক আছে, এই যে এরকম। তারপর কি হয়, এইরকম করে একটা দাগ দিতে হয়, তারপর এদিকে একটা টাকার ঘর, এদিকে আরেকটা টাকার ঘর। এখানে লিখতে হয় বিবরণ, এখানে লিখতে হয় টাকা, এখানেও লিখতে হয় টাকা। তাহলে বিবরণ টাকা টাকা এটাই। তাহলে এখন আমরা ছক দিয়ে দিলাম, এখন আমরা চলে যাব কোথায়, ব্যাংক সমন্বয় বিবরণীতে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী যদি আমরা করতে যাই, বলেছে যে 1 2 3 4 5 নং লেনদেন দ্বারা একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। 1 নম্বর লেনদেনটা কি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা। তাহলে এই যে লাইনটা আমাদের লেখা আছে না, এই লাইনটা হুবহু আমরা খাতার মধ্যে লিখে নেব যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা। আমরা এই যেখানে 20,000 টাকা লিখলাম, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা, আমরা 20,000 টাকা লিখে দিলাম। এখন আমরা এখানে একটা যোগ লিখব, তারপর খাতার মাঝ বরাবর আমরা লিখবো বিয়োগ। কি করব, মাঝ বরাবর বিয়োগ লিখব। বিয়োগ লিখার পর আমরা আবার প্রশ্নে চলে যাব। প্রশ্নে আসার পর কি বলেছে এখানে, প্রশ্নে এখানে বলেছে যে জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি। এই লাইনটার মানে বুঝতে হবে যে একটা চেক আমরা জমা দিয়েছি, সেই চেকটা কি হয়নি, ব্যাংকে ক্রেডিট হয়নি। মানে আমরা একটা চেক জমা দিয়েছি, সেই চেকটা ব্যাংক ক্রেডিট করেনি, তার মানে ব্যাংকে জমা করেনি। তাহলে আমরা যখন একটা চেক জমা দিলাম, আমাদের দুইটা হাত সমান ছিল না? আচ্ছা, আবারও দেখো, আমি তোমাদেরকে একটু বুঝাই বলতেছি, তাহলে বুঝবা। আমি এই যে এখানে একটা জিনিস লিখেছিলাম, দুটো যমজ ভাই এবং দুটো যমজ বোন লিখেছিলাম না? কি লিখেছিলাম দেখো তো, দুটো যমজ ভাই এবং দুটো যমজ বোন লিখেছিলাম না? এখানে কি বলেছিলাম যে যমজ ভাইয়ের সঙ্গে কি হয়, প্রথম দুটোর সঙ্গে আমরা অবশ্যই কার সাথে মিলবো, প্রথম দুইটার সাথে আমরা মিলবো ব্যাংকের সাথে, পরের দুটোর সাথে আমরা মিলবো নগদের সাথে। প্রথমটা মিলবো ব্যাংকের সাথে, পরেরটা মিলবো নগদের সাথে। তাহলে আমাদের এখানে যেটা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, তাহলে এটা কার সঙ্গে মিলতে হবে একটু দেখে আমাকে বলো তো। যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত প্রথমটার সাথে মিলছে না, তার মানে আমাদের মিলতে হবে যমজ ভাইয়ের সঙ্গে। তাহলে আমাদের যদি এটার সঙ্গে মিলতে হয়, আমাদের যদি এই অংশটার সাথে মিলতে হয়, তার মানে এটা কার সঙ্গে মিলতে হবে, নগদের সাথে মিলতে হবে। কার সঙ্গে মিলতে হবে, নগদের সঙ্গে আমাদের মিলতে হবে, আর ব্যাংকের সঙ্গে আমাদের মিলতে হবে। যেহেতু আমাদের ব্যাংকের সঙ্গে মিলতে হবে, তাহলে এবার সকল কাজ হবে কি নিয়ে, ব্যাংকে নিয়ে। ব্যাংক যা বলবে আমরা ব্যাংকের কথা শুনবো, ব্যাংক যা বলবে আমরা ব্যাংকের কথা শুনবো। তাহলে 2 নম্বরটা কি বলেছিল, জমাকৃত চেক কিন্তু ব্যাংক ক্রেডিট করেনি। তাহলে একটা চেক আমরা জমা দিলাম, ব্যাংক সেটা ক্রেডিট করেনি। ব্যাংক ক্রেডিট নাই করে মানে কি, ব্যাংকে জমা হয়নি। তার মানে দুই হাত আমাদের সমান। এটা হলো নগদান বই, এটা হলো ব্যাংকের বই। আমরা চেক ব্যাংকে জমা দিয়েছি, আমরা চেক ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক কি করেছে, চেকটা ব্যাংকে জমা করেনি। তাহলে কি হবে বলতো, তাহলে আমাদের কি হবে, ব্যাংকের সঙ্গে মিলতে হবে। তাহলে এই হাতটা নিচে নামাই দিতে হবে। আবারও শুনো, আমাদের এই প্রশ্নটা, এই প্রশ্ন অনুযায়ী আমাদের কার সঙ্গে মিলতে হবে, এই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে মিলতে হবে ব্যাংকের সঙ্গে। যেহেতু আমাদেরকে ব্যাংকের সঙ্গে মিলতে হবে, তাহলে নগদে যদি টাকা বেশি থাকে, এখন মিলতে হবে ব্যাংকের সঙ্গে। তাহলে এই হাতটা নিচে নামালে ব্যাংকের সঙ্গে যায়। তাহলে আমরা এই এন্ট্রিটা কোন জায়গায় দেখাবো বলতো, যোগের জায়গায় নাকি বিয়োগের জায়গায়? অবশ্যই আমরা বিয়োগের জায়গায় দেখাবো। তাহলে লিখবো যে জমাকৃত চেক ব্যাংক বিবরণী ক্রেডিট করেনি কত, 3,000 টাকা। জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি কত, 3,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 1 নম্বরে, এখানে লিখবো যে জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি
কত টাকা? জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি কত টাকা? 3000 টাকা। তাহলে আমরা এখানে 3000 টাকা লিখে দেব। না, যেহেতু আমাদের এটা বিয়োগ হওয়ার কথা, তার মানে এটা আমরা বিয়োগের ঘরে লিখবো। এটা আমাদের বিয়োগ হওয়ার কথা না, মানে একটা চেক আমরা জমা দিয়েছি, ব্যাংক সেটা জমা করেনি, তাহলে ব্যাংকের সঙ্গে যেহেতু মিলতে হবে হাতটা নিচে নামাতে হবে, তাহলে অবশ্যই কি বিয়োগের ঘরে লিখতে হবে যে জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি। এগুলো তোমরা সুন্দর মতো লিখে নিবা, লিখে নিয়ে এখানে আমরা 3000 টাকা লিখবো। তাহলে এখানে আমরা কি করব? 3000 টাকা লিখে দেব। 3000 টাকা লিখে দেওয়ার পর আমরা আবারও এখানে চলে আসি। কি বলেছে এখানে? এখানে বলেছে যে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক উপস্থিত হয়নি। তাহলে চেক ইস্যু করতে পারে কয়জন? একজন। কে ইস্যু করে? ওই যে আমানতকারী, প্রথমেই বলেছিলাম। তাহলে তুমি একটা ইস্যু করেছো, ইস্যু করা মানে কি? দিয়ে দেওয়া। কি দিয়ে দেওয়া? ওই চেক দিয়ে দেওয়া। এটা ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম না, একটা চেক যদি তুমি দিয়ে দাও তার মানে ওটাকে কি বলে? চেক ইস্যু করা। তাহলে একটা চেক যদি তুমি ইস্যু করো মানে চেকটা দিয়ে দিছো, তাহলে চেকটা যেহেতু তুমি দিয়ে দিছো তার মানে তোমার কাছ থেকে টাকাটা কমে গিয়েছে, তাহলে এখন মিলতে হবে ব্যাংকের সঙ্গে। তাহলে এই হাতটা উপরে উঠাইতে হবে। আবারও শুনো, দুই হাত সমান, ব্যাংক থেকে টাকা কমে গেল, যেহেতু তুমি ইস্যু করলা চেকটা, ব্যাংক থেকে টাকাটা কমে গেল, এখন তোমাকে মিলতে হবে ব্যাংকের সঙ্গে। তাহলে এই হাতটা উপরে উঠাই দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এবার কি করব বলতো? এটা যোগ করব। কি নামে যোগ করব বলতো? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থিত হয়নি 2000 টাকা লিখতে হবে, যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত হয়নি 2000 টাকা। ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত হয়নি কত টাকা? 2000 টাকা। এই 2000 টাকা আমরা এখানে লিখব। এই 2000 টাকা আমরা কি করব? ওখানে লিখব। এরপর কি আছে? যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। কি আছে? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। তাহলে কি হলো? ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ হওয়া মানে কি? ব্যাংকে টাকাটা বৃদ্ধি পায়। তাহলে আমার দুই হাত সমান, ব্যাংকে টাকা বৃদ্ধি পেলো, এটা ব্যাংকের হাত, এটা নগদের হাত। তাহলে ব্যাংকে যদি আমাদের টাকাটা বৃদ্ধি পায়, এখন যদি বলে যে ব্যাংকের সঙ্গে মিলো, তাহলে কার সঙ্গে, কোন হাতটা উপরে উঠাইতে হবে? এই হাতটা উপরে উঠাইলে আমাদের হয়ে যাচ্ছে। বারবার কেন বলো তোমরা ব্যাংকের সঙ্গে মিলতেছি? কারণ এই শুরুতেই কার কথা বলেছে? ব্যাংকের সঙ্গে মিলার কথা বলেছে। এই কারণে আমরা যে কাজটা করব, ব্যাংকের সঙ্গে মিলবো। তাহলে দুই হাত সমান, ব্যাংকে টাকা বৃদ্ধি পেলো যেহেতু ব্যাংক সুদ দিয়েছে আমাদের। এখন প্রশ্ন তো আমরা জানি যে ব্যাংকের সঙ্গে মিলতে হবে, এই কারণে এই টাকাটা উপরে উঠাই দেবো, এই হাতটা উপরে উঠাই দেবো নগদে। তার মানে এই হাত উপরে উঠা মানে কি? যোগ হবে। তাহলে আমরা কি লিখবো? যে ব্যাংক সুদ মঞ্জুর 50 টাকা। কি লিখবো? যে ব্যাংক সুদ মঞ্জুর 50 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর 50 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর 50 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর কত টাকা? 50 টাকা। এরপর আসো, তাহলে আমরা এটাও বুঝলাম, এটাও বুঝলাম, এটাও বুঝলাম, এটা বুঝলাম। এবার 5 নম্বর এন্ট্রিটা আমরা দেখব। 5 নম্বর এন্ট্রি কি বলেছে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা। ব্যাংক কি করছে? চার্জ ধার্য করছে। তার মানে দুই হাত সমান, চার্জ ধার্য করা মানে কি? ব্যাংক থেকে টাকা কমে যাওয়া। চার্জ ধার্য করা মানে কি? ব্যাংক থেকে টাকাটা কমে যাওয়া। আমরা জানি দুটো টাকা সমান আছে। এখন ব্যাংক কি করেছে? ধার্য করেছে। তাহলে এই হাতটা কমে গেল। এখন মিলতে হবে কার সঙ্গে? ব্যাংকের সঙ্গে। ওই যে ক্লাসের শুরুতেই যেখানে বলেছিল ব্যাংকের সঙ্গে, কারণ প্রথমে যা লিখে আছে ওটা সারা জীবন ব্যাংকের সঙ্গেই মিলতে হবে। ওই ম্যাথে যদি নগদ লিখা থাকতো তখন নগদের সঙ্গে মিলতাম। দুই হাত সমান, ব্যাংক যেহেতু চার্জ করছে, ব্যাংক হাতটা নিচে নেমে যায়, ব্যাংকের হাতটা। এখন নগদের হাতটা এখানে আছে, মিলতে হবে কার সাথে? ব্যাংকের সঙ্গে। তাহলে এই হাতটা নিচে নামাই দিতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 40 টাকা বিয়োগ দিতে হবে। যে ব্যাংক চার্জ ধার্য 40 টাকা। তাহলে এখন আমরা কি করব? এটা যোগ করব, এটা যোগ করব। তাহলে 2050 এখানে আসতেছে 2050, 22,050 আর 3040। এই 22,050 থেকে 3040 বাদ দিলে যা হবে তাই হবে আমাদের উত্তর। তাহলে আমরা প্রশ্নটা আরেকবার সামারি করি। আমরা পড়তেছি ঢাকা বোর্ড 2000
ঢাকা বোর্ড 2017, এই ঢাকা বোর্ড 2017 সালের আমরা কোশ্চেন করতেছি। আলম ব্রাদার্সের ব্যাংক সংক্রান্ত কিছু নিম্নরূপ তথ্য দেওয়া আছে। তথ্যগুলো কি? যেগুলো তথ্য, প্রথম তথ্য আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা। এই নগদান বই মোতাবেক যেহেতু ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা দেওয়া আছে, আমরা খাতার মধ্যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা আবার ওই স্লাইডে চলে যাব। চলে আসার পর এখন আমাদেরকে দেখতে হবে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এই কথাটা যদি লেখা থাকে তাহলে কার সঙ্গে মিলতে হবে। প্রথম কাজ ওইটা লিখে নেওয়া। লিখে নেওয়ার পর আমাদেরকে চিন্তা করতে হবে, যদি ওইটা লেখা থাকে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, এই কথাটা যদি আমাদের লেখা থাকে তাহলে আমরা কার সঙ্গে মিলবো, কার সঙ্গে আমাদের মিলতে হবে। এইটা হলো আমাদের প্রথম কাজ। তাহলে মিলতে হবে কার সঙ্গে? আমরা জানি এই কথাটা লেখা থাকলে আমাদের ব্যাংকের সঙ্গে মিলতে হবে। কার সঙ্গে মিলতে হবে? ব্যাংকের সঙ্গে মিলতে হবে। যেহেতু আমাদের ব্যাংকের সঙ্গে মিলতে হবে, তাহলে আমরা এবার প্রত্যেকটা কাজেই ব্যাংকের সঙ্গে মিলবো। ওকে, তাহলে 2 নম্বর এন্ট্রি বলছে জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি। এই লাইনটার মানে কি? একটা চেক আমি জমা দিয়েছি, এটা যেহেতু আমার হাত, এটা ব্যাংকের হাত, 2 হাত সমান। একটা চেক যেহেতু আমি ব্যাংকে জমা দিয়েছি, তার মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে আর নগদে টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ব্যাংক সেটা জমা করেনি, ক্রেডিট করেনি। মানে কি? ব্যাংক সেটা জমা করেনি। 2 হাত সমান, ব্যাংকে টাকা নগদে টাকা বৃদ্ধি পেল, ব্যাংকে টাকা বৃদ্ধি পায়নি। তাহলে কেমন কার সঙ্গে মিলতে হবে? এই যে নগদ ব্যাংকের সঙ্গে মিলতে হবে। তাহলে এই হাতটা নিচে নামাই দিতে হবে। তাহলে প্রথম এন্ট্রিটা আমাদের বিয়োগ হবে। 2 হাত সমান, ব্যাংকে টাকা নগদে টাকা বৃদ্ধি পেল কিন্তু ব্যাংকে বৃদ্ধি পেল না। এখন মিলতে হবে আমাদের কার সাথে? ব্যাংকের সাথে। এই কারণে হাতটা নিচে নামাই দিলে 2 হাত সমান হয়ে যায়। তাহলে এই কারণে আমরা প্রথমটাকে কি করলাম বলতো? বিয়োগ করে দিলাম 3,000 টাকা। এরপর পরবর্তী যে আমাদের এন্ট্রিটা আছে, পরবর্তী এন্ট্রি আমাদের কি আছে? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থিত হয়নি 2,000 টাকা। তাহলে আমরা একটা চেক ইস্যু করে দিয়েছি কিন্তু সেটা কি হয়নি? ব্যাংকে উপস্থিত হয়নি। তাহলে একটা চেক ইস্যু করে দিয়েছি, ব্যাংকে সেটা উপস্থিত হয়নি। তাহলে আমরা কি করেছি? চেক ইস্যু করেছি, ব্যাংকে উপস্থিত হয়নি। তাহলে এই হাতটা উপরে উঠাইলে হয়ে যাচ্ছে 2 হাত সমান, 1 হাত নিচে গেল। তাহলে এখন কার সঙ্গে মিলবো? ব্যাংকের সঙ্গে। এই হাতটা উপরে উঠাই দেবো। তাহলে আমরা 3 নম্বর এন্ট্রিটা কি করবো বলতো? যোগ করে দেব 2,000 টাকা। এবার আবারও আসো 4 নম্বর এন্ট্রিটা এখানে আমাদের বলেছে ব্যাংক সুদ মঞ্জুর। এই লাইনটা মানে কি? ব্যাংকে টাকা বেশি আছে। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলে কি হয়? ব্যাংকে টাকা বেশি হয়। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করা মানে কি? ব্যাংকে টাকা বেশি। 2 হাত সমান, এটা ব্যাংকের হাত, এটা নগদের হাত। তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেল, মিলতে হবে কার সঙ্গে? ব্যাংকের সঙ্গে। এই কারণে নগদের হাতটা বাড়াই দেব। তাহলে আমাদের কি হলো? পরের টাকাটা 50 টাকা বৃদ্ধি পাবে। তাহলে এবার পরের যদি আমরা এন্ট্রিতে চলে আসি, 5 নাম্বার এন্ট্রি, ব্যাংক হতে ধার্যকৃত চার্জ 40 টাকা। তাহলে ব্যাংক চার্জ ধার্য করছে কত টাকা? 40 টাকা। তাহলে ব্যাংক যদি আমাদের 40 টাকা চার্জ যদি আমাদের ধার্য করে তাহলে কি হবে? 2 হাত সমান, ব্যাংক থেকে টাকাটা কমে গেল। তাহলে এখন আমাদের কি করতে হবে? নগদ থেকেও টাকাটা কমায় দিতে হবে, কারণ মিলতে হবে যে ব্যাংকের সঙ্গে, এই কারণে। তাহলে পরেরটা আমরা বিয়োগ করে দেব। পরেরটা আমরা বিয়োগ করে দিলাম। ঠিক আছে? আশা রাখতেছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তারপর যোগ বিয়োগ করবো, উত্তর হয়ে যাবে। মানে মোদ্দা কথা হচ্ছে যে তোমাকে যখন যার সঙ্গে মিলতে বলবে তখন তুমি তার সঙ্গেই মিলবা। যদি তুমি মিলতে না পারো তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন যদি তোমাকে বলে যে ব্যাংকের সঙ্গে মিলো, তখন ব্যাংকের সাথে মিলবা। যদি বলে নগদের সাথে মিলো, তখন নগদের সঙ্গে মিলবা। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই দিবা, যে আসলে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী আমি যেটা বললাম সেটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে শিক্ষার্থীরা? আশা রাখতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তোমাদের রেসপন্স একদমই নাই। আশা রাখবো যে তোমরা একটু রেসপন্স করবা, তাহলে আসলে আমাদের ক্লাসটা অনেক ভালো মতন নেওয়া যায়। আর ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিবা। ঠিক আছে শিক্ষার্থী?
ওকে, তাহলে আমরা শিখলাম কি ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণী ঢাকা বোর্ড 2017 সালে কোশ্চেন আমরা সমাধান করলাম। এই 17 সালে কোশ্চেনটা যে আমরা সমাধান করলাম, আশা রাখতেছি এটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমাদের কাছে আছে 2018 সালের একটা কোশ্চেন। 2018 সালের একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমরা সমাধান করে আমরা ক্লাসটি শেষ করে দেব। আমরা পরের কোশ্চেনটা যদি একটু সমাধান করি, আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণীর ঘর কি হয়। আমরা জানি এরকম একটা ঘর হয়, টাকা টাকা, এরপরে দেখেন বিবরণ টাকা টাকা হয়। তারপর কি আছে প্রথম এন্ট্রিটা, তারপর আমরা কি করব, প্রথম এন্ট্রিটা পড়বো যেটা নগদান অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 50,000 টাকা। তাহলে এইখানে যা লেখা আছে হুবহু সেই কাজটা এখানে করব, যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 50,000 টাকা, এটা এখানে আমরা লিখব যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 50,000 টাকা। তোমরা প্রথম এটা কাজ করে নিবা। কি করবা, যা লেখা আছে তাই হুবহু করবা। প্রথমে যেটা লেখা আছে এই লাইনটাই তোমরা লিখবা, এই লাইনটা আমরা লিখে নিলাম 50,000 টাকা। লিখে নেওয়ার পর এবার আমরা কি করব, পরের এন্ট্রিটাতে চলে যাব। পরের এন্ট্রিটা কি বলেছে, 15,000 টাকার ইস্যুকৃত একটি চেক এখনো ব্যাংকে উপস্থিত হয়নি। তাহলে পরেরটা কি বলেছে, 15,000 টাকার ইস্যুকৃত একটি চেক এখনো ব্যাংকে উপস্থিত হয়নি। তাহলে চেক ইস্যু করে কে, আমানতকারী বা নগদান বই। তাহলে ইস্যু করা মানে কি, একটা জিনিস দিয়ে দেওয়া। তাহলে একটা জিনিস যদি তুমি দিয়ে দাও তাহলে টাকা বাড়ে না কমে, অবশ্যই টাকাটা কমে। তাহলে তোমাদের কাছে যে চেকে টাকা আছে সেই টাকাটা তুমি একজনকে দিয়ে দিলা, তাহলে টাকাটা কমলো। তাহলে দুই হাত সমান, একটা হাত কমে যাবে আর একটা হাত কমাতে হবে। এবং কার সঙ্গে কমবো, এই যে এখানে এই লাইনটা অনুযায়ী যার সঙ্গে কমতে বলবে তার সঙ্গে আমরা কমবো। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত কথা লিখে থাকলে আমরা কার সঙ্গে মিলবো, ব্যাংকের সঙ্গে মিলবো। কার সঙ্গে মিলবো বলতো, আমরা ব্যাংকের সঙ্গে মিলবো। যেহেতু আমরা ব্যাংকের সঙ্গে মিলবো, তাহলে এখন আমরা এই 15,000 টাকা যদি ব্যাংকের সঙ্গে মিলি, তাহলে আমরা ইস্যু করে দিচ্ছি, টাকাটা কমেছে, ব্যাংকের হাতে কানে এই টাকাটা যোগ করে দিতে হবে। তার মানে 2 নম্বর এন্ট্রি টাকাটা আমাদের কি হবে, যোগ হবে। তাহলে 2 নম্বর এন্ট্রি টাকাটা আমরা কি করব, যোগ করব। তাহলে এখানে তোমরা ওটা লিখে নিবা, লিখে নিয়ে টাকা আছে কত, 15,000 টাকা। তাহলে এখানে তোমরা 15,000 টাকা বসাই দিবা। তাহলে এখানে তোমরা 15,000 টাকা বসাই দিবা, 15,000 টাকা বসাই দিলা। এরপর কি আছে, এরপর 3 নম্বরে আছে যে 20,000 টাকার এক কপি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। তার মানে একটা চেক তুমি ব্যাংকে জমা দিয়েছো, ব্যাংক এখন সেটা আদায় করেনি, মিলতে হবে যেহেতু ব্যাংকের সঙ্গে, তার মানে এই হারটা নিচে নামায় দিতে হবে। তাহলে এখন আমরা কি করবো, এটা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগের খাতায় আমরা এটা লিখবো, 3 নম্বর এন্ট্রি তোমরা লিখবে যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি কত টাকা, 3,000 টাকা ও 20,000 টাকা। কত লিখবো আমরা এখানে, 20,000 টাকা লিখবো। এর পরবর্তীতে আবার পরের এন্ট্রিটা কি আছে, যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক কি করেছে, লভ্যাংশ আদায় করেছে। ব্যাংক 2 হাত সমান, ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, মিলতে হবে ব্যাংকের সঙ্গে, এই হাতটা উপরে উঠাই দেবো, তাহলে হয়ে গেল। তার মানে এই 5,000 টাকা কি হবে বলতো, 5,000 টাকা যেহেতু ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় লিখবা, লিখার পর এখানে 5,000 টাকা লিখবা। এখানে কি লিখবা, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটা তোমরা লিখে নিবা। তারপর কি আছে, 6 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব 2500 টাকা সরাসরি আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক কি করেছে, টাকা আদায় করেছে, নগদান বইতে লিখোনি, তাহলে মিলতে হবে কার সঙ্গে, নগদান বইয়ের সঙ্গে আর ব্যাংকের সঙ্গে, এই হারটা উপরে উঠাই দেবা, তাহলে আমাদের মিলে যাবে। তাহলে আমরা কি করব, তাহলে 5 নম্বর এন্ট্রিটাও আমরা যোগ করব, কত টাকা,
2500 টাকা, তাহলে আমরা এখানে কি করব 2500 টাকাটা লিখে দেব। তারপরেরটা আমরা আবার আসি যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500, তাহলে ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংকে টাকা কমে, 2 হাত সমান ব্যাংকে টাকা কমে গেছে, আমাদেরকে টাকাটা কমা দিতে হবে, তাহলে কাজ হলো এটা। তাহলে আমরা 6 নাম্বার লিখবো এখানে ব্যাংক চার্জ ধার্য কত টাকা, 500 টাকা। তাহলে আমরা এখানে 500 টাকা লিখে দেবো, তাহলেই হয়ে গেল। তো তোমরা এইভাবে ব্যাংক সম্মানের বিবরণীটা খুব সহজে করতে পারো। আর এখানে যে জাবেদাগুলো দেওয়া আছে, সেই জাবেদাগুলো যদি আমি এক নজরে বলে দেই, প্রথমটার কোনো জাবেদা হবে না, আমরা জানি প্রথমটা কোনো জাবেদা হয় না, পরেরটা ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থিত হয়নি, তাহলে এটা হবে তোমরা ওই অনুযায়ী করে নিবা, ব্যাংকে টাকা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। এত টাকার এক কপি চেক ব্যাংকে আদায়ের জন্য জমা দেওয়া হচ্ছে যে এখনো আদায় হয়নি, তার মানে ব্যাংকে টাকা কম আছে। যে লাভ্যাংশ আদায়, ব্যাংক কি করেছে, লাভ্যাংশ আদায় করেছে 5000 টাকা, ব্যাংক যদি লাভ্যাংশ আদায় করে ব্যাংকে টাকা বাড়ে, তার মানে ব্যাংক হিসেব ডেবিট, লাভ্যাংশ হবে ক্রেডিট। তারপর আছে কি ব্যাংক কর্তৃক প্রদায় হিসাব 10,000 টাকা পরিশোধ হচ্ছে নগদান বইতে লিখা হয়নি, ব্যাংক কি করেছে টাকা পরিশোধ করছে, তার মানে ব্যাংকে টাকা কম আছে। ব্যাংকে যেহেতু টাকাটা আমাদের কম আছে, তার মানে আমাদের কি করতে হবে, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে, প্রদায় হিসাব আমাদের ডেবিট করতে হবে। পরেরটা কি আছে, ব্যাংক প্রাপ্য নোট এত টাকা আদায় করেছে, তাহলে ব্যাংক যেহেতু টাকা আদায় করেছে, ব্যাংক হবে ডেবিট, ক্রেডিট কি হবে, যে প্রাপ্য হিসাব ক্রেডিট। পরেরটা কি হবে, ব্যাংক করতে ধার্যকৃত চার্জ 500 টাকা, ব্যাংক যেহেতু চার্জ করেছে 500 টাকা, তার মানে ব্যাংক হিসেব হবে কি ক্রেডিট, ধার্যকৃত চার্জ হবে আমাদের ডেবিট। এই ছিল আমাদের সকল জাবেদা, এই ছিল আমাদের কি সকল জাবেদা। সো আশা রাখতেছি তোমরা জাবেদাটা বুঝতে পেরেছো, আশা রাখতেছি জাবেদা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা রাখতেছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী মোটামুটি শেষ করে ফেলেছি। তোমরা খালি একটা কথা মাথায় রাখবে, কখন কার সঙ্গে মিলতে হবে তখন আমরা তার সঙ্গে মিলবো। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।